নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে কি বলবো প্রাসঙ্গিক, সবচেয়ে একেবারে ভালো লাগার অনুষ্ঠান নিয়ে ফিরে আসা। ভালো লাগা এই কারণে বলছি, তার কারণ এখান থেকে আপনারা এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু সচেতন হতে পারেন, সজাগ হতে পারেন, সতর্ক হতে পারেন। তার কারণ একজন প্রপার অ্যাস্ট্রোলজার বা একজন সৎ অনেস্ট পার্সনই কিন্তু তার জন্ম তারিখ, সময় এবং তন্ত্রোক্ত উপায়ে কিন্তু সবকিছুকে বলে দেওয়ার ক্ষমতা রাখতে পারেন, যদি তিনি সেই বিষয়ে যথেষ্ট দক্ষ হন, নিখুঁত হন। নির্ভুল বিচারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জীবনে। সেটা যখন আপনারা পেয়ে যান তখনই মনে হয় সফলতায় পরিপূর্ণ হতে পারবেন। অবশ্যই সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আজকের যে বিষয়টি আমরা রেখেছি, আর্থিক দিক থেকে যদি কোনো সমস্যা থাকে, আর্থিকভাবে জর্জরিত হয়ে রয়েছেন, ঋণে বোঝা আপনার দিনকে দিন আপনাকে ঘিরে ধরছে, একেবারে চারিদিকে মানে হাবুডুবু খাচ্ছেন, আর্থিকভাবে কোনোভাবে কোনো ডেভেলপমেন্ট নেই। হয়তো আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন, ইনকাম করছেন, টাকা পয়সা ইনকাম করছেন, কিন্তু সেই একই তিমিরে আবার চলে যাচ্ছেন, কোনোভাবে আর্থিক দিক থেকে কোনো নো ডেভেলপমেন্ট। মানে ওর থেকে আবার আপনার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসছে, পরিবারকে ঠিক মতন দেখতে পাচ্ছেন না, পরিবারের প্রতি আপনি দিনকে দিন একটা রাগ, একটা তিক্ততা এসে যাচ্ছে, পরিবারও আপনার প্রতি তিক্ততা এসে যাচ্ছে। এখন আমাদের কি হয়, আর্থিক মানে কি অর্থ, সেই অর্থ যদি আমাদের না থাকে তাহলে কিন্তু জীবনের সবকিছুই অনর্থ হয়ে যায়। তখন অর্থটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তাই সেই জায়গাটা যদি স্ট্রং না হয় তাহলে আপনার জীবনে কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষ করে এই সময়টা মানে আমাদের এই যুগে ভীষণ দরকার। অর্থ ছাড়া এক মুহূর্ত কিন্তু আপনি চলতে পারবেন না। তাই আজকে কিন্তু আমরা সে বিষয়টি রেখেছি, যেই ব্যক্তিকে আমরা সঙ্গে পাই তিনি কিন্তু আজকে এই ব্যাপারে আপনাদেরকে কনসার্ন করে দেবেন। তখন গ্রহ কি বলছে, কোন কোন গ্রহের অশুভত্বের ফলে আপনার জীবনে এই সমস্যা আসতে পারে, আমরা সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়, যিনি কিন্তু 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট, জেমোলজিস্ট এবং একজন মোটিভেশনাল স্পিকার। তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার। স্যার, প্রথমে ইন্ট্রোতে আমি অনেকটাই বললাম যে আর্থিক অর্থ না থাকলে কোনো মূল্য নেই একটা মানুষের। সেটা আপনার পরিবার হতে পারে, প্রতিবেশী হতে পারে, সমাজ হতে পারে, বা আপনার যেই কর্মস্থলে আপনি কাজ করছেন, অর্থের দিক থেকে আপনি কোনোভাবে যদি মানে নিচু থাকেন তাহলে আপনাকে কেউ পাত্তা দেবে না, কেউ ভালোবাসবে না। আর অর্থ থাকলে আপনার যাই থাকুক আপনাকে ডিমান্ড হবে। তা আমরা সে বিষয়ে যে এই যে অর্থের সমস্যা আমাদের জীবনে আসলে বা জর্জরিত হলে বা কোনোভাবে সেটার প্রভাব পড়লে আমাদের ক্ষতিগ্রস্ত আমরা ভীষণভাবে হই। আজকে আমরা সে বিষয়ে জানবো গ্রহ কি বলছে, অশুভত্বের ফলে কি হতে পারে, অশুভ গ্রহের ফলে। সুন্দর কথা বললেন। দেখুন, অর্থ ছাড়া যেমন আমরা এক পা চলতে পারি না, আবার অনেকে বলে যে অর্থ অনর্থের মূল। দেখুন, অর্থ অনর্থের মূল তখনই হতে পারে যদি আপনি অর্থকে নিয়ে মিসইউজ করেন। দেখা গেল যে আপনি আপনাকে ভগবান প্রচুর অর্থ দিচ্ছে আপনার কর্মফলের বলে, মা লক্ষ্মী আপনার সহায় আছে, কিন্তু দেখা গেছে যে কোনো কারণে তা সত্ত্বেও আপনি সেই অর্থটাকে নেশা বা অন্যান্য কোনো বিষয়ে মানে সাট্টা, জুয়া বা অন্যান্য কোনো বিষয়ের মধ্যে আপনি নষ্ট করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার অর্থ অনর্থের মূল হতে পারে। কিন্তু যদি আপনি অর্থটাকে প্রপারলি নিজের জন্য, সমাজের জন্য, দুস্থদের জন্য যদি আপনি সেটাকে ব্যয়বহুল করতে পারেন বা ব্যয় করতে পারেন, তাহলে সেখানে অর্থ আপনার ক্ষেত্রে মানে কি বলবো মানে পুণ্যের কাজ করে, তাই তো? অতএব সেই ক্ষেত্রে দেখুন, অর্থকে কিন্তু পেতে গেলে জন্মকুণ্ডলী কিন্তু আপনাকে বিচার অবশ্যই প্রয়োজন আছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু দেখুন কর্মফলের জন্য কিন্তু অর্থ কিন্তু বৃদ্ধি হতে পারে। দর্শক বন্ধু, ভগবান কিন্তু মানুষের কর্মকে যে কর্ম স্বতন্ত্র রেখেছেন, ভগবান কিন্তু তার উপর হস্তক্ষেপ করে না। কারণ আপনি যদি কর্ম না করেন বা কর্ম যদি নিজে থেকে আপনার উপর হস্তক্ষেপ করে, তাহলে তো আপনার কোনো ভুলই হবে না, তাহলে সেখানে পানিশমেন্টেরও কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে থেকে বলবো যে যদি কারো জন্মকুণ্ডলিতে অর্থ কারক গ্রহ, অতএব দু তিনটি গ্রহকে আমরা অর্থের কারক গ্রহ, এক তো বৃহস্পতি আছে, শুক্র আছে এবং বুধ আছে। শুক্লপক্ষের বুধ এবং বৃহস্পতি শুক্র হচ্ছে প্রচন্ড শুভ গ্রহ। এরা কোনোভাবে দ্বিতীয় ভাব স্ট্রং না হয় এবং 11th ভাব যদি স্ট্রং না হয়, তার অর্থনৈতিক ডামাডোল কিন্তু চলতে থাকে।
কোনোভাবেই কিন্তু সে অর্থনৈতিক জায়গায় কিন্তু ডেভেলপ হতে পারবে না। এখন কোনো কারণে যে দ্বিতীয় পতি তার নিচস্থ হয়ে বসে আছে, দেখা গেছে কোনো কারণে মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি হচ্ছে শুক্র, সেই শুক্র যদি কোনো কারণে দেখা যাচ্ছে কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় বসে আছে, বা দেখা গেছে কোনো কারণে একাদশপতি হচ্ছে ইনকামের মালিক বা সোর্স অফ ইনকাম শনি, সে কোনো কারণে হয়তো লগ্নে মেষ লগ্নে গিয়ে বসে আছে, এই যে কম্বিনেশন, বা বৃহস্পতিও দুর্বল আছে, তাহলে তার জীবনে কোনো পাথর তন্ত্র কোনো কিছু করলেই কাজে হবে না। কারণ তার যে অর্থনৈতিক কপালে তার অর্থ নেই, সেই কারণে দেখুন এক্ষেত্রেও একটা প্রবাদ কথা আছে। এখন এক ব্যক্তি প্রচন্ড মা লক্ষ্মীর কিন্তু সেবা করেন, এখন কোনো কারণে তার অর্থনৈতিক কিন্তু ডেভেলপ হচ্ছে না, সে একই জায়গায় আছে, বঞ্চ তার অভাব ছাড়ছে না। তখন তিনি কিন্তু তার প্রভুকে বললেন যে প্রভু, ইনি তো আপনার জন্য এত কিছু করছেন বা এত আপনাকে পূজা আর্চা করছে, কিন্তু আপনি কেন তার অর্থনৈতিক কষ্ট দূর করছেন না? বলছে ওর ভাগ্যে নেই। বলছে আচ্ছা তুমি তো দিয়ে তো দেখো যে ভাগ্য আছে কিনা। তো দেখা গেছে কোনো কারণে কিছু দূর হেঁটে যাচ্ছে, তার অর্থর কলসি বা অর্থের থলে রেখে দিয়েছে। এবার সেই ব্যক্তি অতদূর যাওয়ার পরে তার ঠিক অর্থ যেখানে তার কলসি বা তার থলে আছে, সেখানেই সে কিন্তু অন্ধের অভিনয়। তার হঠাৎ করে তার মাথার মধ্যে এসে গেল যে অন্ধরা কিভাবে চলে যায়, কিভাবে চলে, আমরা তো চোখে দেখি, অন্ধরা তারা কিভাবে চলতে পারে এত সুন্দরভাবে, এই জায়গাটা আমি দেখি, পরীক্ষা করে দেখি। সেই ডেমনস্ট্রেশন করতে গিয়ে তার কিন্তু সেই অর্থের থলিকে পার হয়ে চলে যায়। তখন বলল যে দেখো ওর কপালে নেই, ওর কর্মফল খারাপ, আমি দেয়া সত্ত্বেও কিন্তু অ্যাচিভ করতে পারলো না। অতএব এই যে ধরুন আমিও তো অনেক কিছু বলি, অনেক কিছু উপায় বলি, অনেক কিছু আপনাদেরকে বুঝিয়ে দিই বলি, কিন্তু সবাইকে আপনারা নিতে পারেন না। বলে গেল না, নিতে হবে। নিয়ে যদি জীবনে সেটাকে ঢালতে পারেন বা নিজে জীবনে সেটাকে করতে পারেন, তবেই আমার এই বলার সার্থকতা। না হলে আমি বললাম একদিকে কান দিয়ে আপনি শুনে অন্যদিকে বের করে দিলেন, তাহলে বেকার আমার এখানে বকা বা বেকার বলা। অতএব দর্শক বন্ধু, অর্থ ছাড়াও যে আপনাকে বর্তমান সময়ে যে আপনাকে ধরুন মান সম্মান, কিন্তু একটা জিনিস বলেছি দর্শক বন্ধু, আমার নিজের জীবন দিয়ে আমি অজ্ঞতা করে বলতে পারি, হয়তো আপনার কাছে প্রচুর অর্থ আছে, আপনাকে সাময়িক 6 মাস, 1 বছর, 6 বছর আপনাকে সম্মান করবে, কিন্তু অনেস্ট ব্যক্তি যার কাছে অর্থ নেই কিন্তু সে মানুষের ভালোবাসা আছে, মানুষের আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, 6 বছর কেন 60 বছর পর্যন্ত, কেন 6000 বছর পর্যন্ত তার কিন্তু মান সম্মান তার বৃদ্ধি থাকে। এবং আফটার ডেতে, মারা যাওয়ার পরও সে যদি 100 বছর বাঁচে, তারপরেও দেখা গেছে যে তার যুগ যুগ পর্যন্ত তার কিন্তু সম্মান বা মান প্রতিষ্ঠা কিন্তু থাকে। দেখুন পৃথিবীতে বহু অর্থনৈতিক মানুষ আছে যাদের দেখবেন প্রচুর অর্থ, কিন্তু তাদেরকে কজন মনে রাখে। কিন্তু বহু এমন ব্যক্তি আছে প্রচুর অর্থ নেই, কিন্তু সমাজ, মানুষের জন্য, জীব প্রকৃতি, প্রাণীকুলের জন্য কিন্তু তারা সেবায় প্রকৃতিকে সর্বদা নিয়োজিত, এবং তাদের সেবাতে শুধু নিয়োজিত নয়, তারা কি করে ভালো থাকবে সেই বিষয় নিয়ে তারা সবসময় চিন্তা করে। দর্শক বন্ধু, জীবনে আমরা প্রকৃতি থেকে সরে গেছি। প্রকৃতি থেকে যদি সরে যাওয়ার জন্য আমাদের এত ব্যাধি, এত পরিশ্রম, এত খারাপ সমস্ত কিছু চলছে, কারণ প্রকৃতির মতন আমরা চলি না। প্রকৃতি থেকে আমরা আড়াল হয়ে গেছি, সেই জন্যই কিন্তু আমাদের এত অসুখ বিসুখ। আজ থেকে 2000-5000 বছর আগে তখনও মানুষ ছিল, মানুষ তার এই রোদ, জল, আগুনকে স্ট্রাগল করে বেঁচেছিল, তাতে কিন্তু তাদের রোগ অসুখ বিসুখ অনেক কম হতো। এখন আমরা কি করছি, আমাদের জীবনে এত বেশি সুখ এসে গেছে, আমরা প্রকৃতি থেকে সরে যাচ্ছি। আমরা অর্থ ইনকাম করতে গেলে আমরা প্রথমেই আগে ভাবছি যে আমার যেখানে অর্থ নেই সেখানে এসি থাকবে কিনা, যে অফিসে চাকরি করবো সেখানে এসি থাকবে কিনা। আজ থেকে বেশি না, 15-20 বছর আগেও যদি চলে যাওয়া যায়, মানুষ কত রোদে চলে ঘাটতো। এখন মানুষের ধরুন চাষ করলেও তারাও দেখবেন বাড়িতে এসি লাগিয়ে দিয়েছে। কারণ এসি লাগানোটা খারাপ নয়, কিন্তু একটা জিনিস কি হচ্ছে, তারা এত পরিশ্রম করতে হতো, এখন তারাও পরিশ্রম করতে পারছে না, কারণ মানুষ কিন্তু প্রকৃতি থেকে সরে যাচ্ছে, গাছ কেটে দিচ্ছে। এই যে গাছ প্রচুর কেটে দিচ্ছে, তাতে কি হচ্ছে যে অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড অনেক বেড়ে যাচ্ছে। মানুষের মনের মধ্যে দেখুন, প্রকৃতি যদি নষ্ট হয়, প্রকৃতি তো নষ্ট হয় না, প্রকৃতি যদি দেখে যে আমার নিজের ক্ষতি হচ্ছে,
তাহলে প্রকৃতি তার নিজেকে কিন্তু ঠিক করবার জন্য সে কিন্তু তার উপায়গুলোকে অবলম্বন করে। তখন কখনো ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে, কখনো প্লাবন হতে পারে, কখনো কিন্তু মহামারীর আকার নিতে পারে, যেমন কিছুদিন আগে মহামারী, বা আবার দেখা গেছে যে করোনা ভাইরাসের মানে প্রকোপ দেখা দিচ্ছে, বা কখনো আর্থকুইকে আসতে পারে। অতএব দর্শক বন্ধু, আমাদের ভাবতে হবে যে অর্থের সঙ্গে সঙ্গে যে অর্থটা ধর্মে আমাদের, তাই সনাতন ধর্মে তাই বলেছে যে তুমি যে ইনকাম করছো তার 10% তুমি তুলে রাখো দুস্থদের জন্য, অনাথদের জন্য, যাদের সরবরাহ কিছু নেই, যারা খেতে পাচ্ছে না, তাদের জন্য তুলে রাখো, যেটা তোমার আশীর্বাদ হয়ে আসবে। দেখুন, আপনি যদি ব্যাংকে কিছু সঞ্চয় করেন তবেই 5 বছরে সেটা ডবল হতে পারে। কর্মফলেও যদি আপনার কিছু সঞ্চয় না হয়, আমরা অনেক সময় ভাবি অন্যকে দেখে হিংসা করি, অন্যর পেছনে লাগে, অন্যকে ঈর্ষা করি যে ও প্রচুর অর্থ হয়েছে, ইজিলি কালেক্ট অফ মানি, অনায়াসে কিছু করে অর্থ সে ইনকাম করে নিচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। কি কারণে হচ্ছে? আপনি কিন্তু তার পাস্ট কর্মটা জানেন না। সে অনেক কিছু বিলিয়েছে, অনেক কিছু দান করেছে, আজকে সেই কারণেই ভগবান ঈশ্বর তাকে অনায়াসে সবকিছু দিচ্ছে, এবং এই জন্মে এসেও তাকে বিলিয়ে দিচ্ছে। মানে সেই প্রারব্ধ কর্মটাই আবার চলে আসছে, মানে পূর্ব জন্ম, আগের জন্মে তুমি কি করেছো তার ইয়েটাই তুমি পাচ্ছ, তার ফিডব্যাকটাই কিন্তু তুমি হ্যাঁ, তোমার কোনো পূর্ণ নেই। তুমি আগের জন্মে অর্থ পেয়ে নিজে ভোগ করেছো, কাউকে দান করনি। তুমি সামনে হয়তো তোমার দুস্থকে দেখেছো, তাকে তুমি হয়তো জল কেন কোনো কিছুই তুমি এটা খাওয়ার পর্যন্ত কিনে দাওনি। হ্যাঁ, অনেকে আছে না, দেখবেন অনেক চ্যারিটি করে। হ্যাঁ, এখন এই চ্যারিটি করা তো খুবই ভালো জিনিস। চ্যারিটি করলে সবাই এখন বিজনেস হয়ে যাচ্ছে, সেটাও বিজনেস হয়ে যাচ্ছে। আসলে আমাদের মনটাকে আগে দেখতে হবে, আমি কি, আমার সত্তাটা কি, এর পেছনে কারণ কি যাও, মানে আমরা ভাবছি কি যে ইজি কালেক্ট অফ মানি, মানে অনায়াসে, খুব সহজ উপায়, যে আমি যেন অর্থ পেয়ে যাচ্ছি, ও কিভাবে বড়লোক হয়ে যাচ্ছে, আমি কিভাবে কুইক আমি কিন্তু বড়লোক হবে, তার জন্যই কিন্তু মানুষ বিভিন্ন ধরনের অন্যায় কাজের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে। সেটাই আসলে এরকম ভাবে আমাদের আলোচনাগুলো সেরকম ভাবেই চলে। ধরুন কেউ একটা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, যার যেরকম ইনকাম সেরকম তার খরচা। অনেকে করে তাকে হিংসা করতে গিয়ে নিজে একটা গাড়ি কিনলো, এবার কোনো কারণে সেই ঋণের বোঝা তারপরে চাপলো, সেখান থেকে সেই ঋণের বোঝা কিন্তু সে কোনোদিনই পরিশোধ করতে পারছে না। সেই কারণে তার দেখবেন বিভিন্ন রকম ডিপ্রেশন আসছে। তো সেইগুলো আমি বলবো যে কিভাবে যদি কোনো কারণে অর্থনৈতিক কষ্টের বা সমস্যার মধ্যে থাকেন, এবং কোনো কারণে ঋণের বোঝা হয়ে গেছে, যে কোনো কারণে মানে বোঝা হয়ে গেছে, সেটা কিভাবে বেরিয়ে আসতে পারেন। তার প্রধান কারণ হচ্ছে আমার টোটকা করার আগে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী হবেন, যে ভুল আমি করেছি জীবনে আমি যেন সেই ভুল না করি বা সেই পথে না জড়ি, এই বলে যদি ঈশ্বরকে জানিয়ে যদি আপনি ক্রিয়া বা টোটকা করেন, আমি আপনাকে 100% 99% বলবো না, 100% আপনার কিন্তু রেজাল্ট হবে। সেই রেজাল্টটা কিন্তু আপনি একদমই পাবেন, সেটাকে যদি ঠিকমতো মেনটেন করেন। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি স্যারকে, আপনারা কোথায় পাচ্ছেন। শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়কে পশ্চিম মেদিনীপুর পাচ্ছেন, পূর্ব মেদিনীপুর পেয়ে যাচ্ছেন, এছাড়া খড়গপুরে আছেন, মেচেদাতে পাচ্ছেন, রাসবিহারী যেটা হলো দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পাচ্ছেন, এবং শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন, এবং বুধবার দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, এবং হাওড়া ময়দানেও কিন্তু আপনারা বুধবারে পাচ্ছেন, এবং দুর্গাপুরে পাচ্ছেন, এবং আরো ভারতবর্ষ জুড়ে তিনি রয়েছেন। এবং আর যারা আসতে পারছে না তাদের জন্য তো অনলাইন প্রেডিকশন তিনি রেখেছেন, অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন। যদি মনে করেন সেটা প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু ডাকজো বা কুরিয়ার সার্ভিস। এখন এমন খুব সুন্দর বলেছেন, এখন দেখা গেছে কি অনেকে এত মানে সাইবার ক্রাইম বা প্রতারণা হচ্ছে, অনেকে না ধরুন এই ভিজিট পাঠাতেও ভয় করে। আমি এটা বুঝি, অনেকে বলে যে স্যার দেখুন আমি অনেক জায়গায় অনেকবার ফোন করে এভাবে প্রতারিত হয়েছি, বা আপনাকে আমি খারাপ বলছি না, কিন্তু মানে আমি চাইছি আপনার সঙ্গে একটু কথা বলে ওটা আমি দেওয়ার জন্য। অনেকে তো বুকিং নাম্বার ধরে ওটা দিতে চায় না, ঠিক আছে, যে আদৌ ধরুন আপনি হয়তো পাননি, আপনি হয়তো অর্থটা পাননি, কিন্তু আপনার নাম করে অনেকে নিয়ে নিল, তাহলে কি হচ্ছে, আমি আপনাকে খারাপ ভাববো, প্রথম কথা। দ্বিতীয় কথা কি হচ্ছে, যে ধরুন আমার মধ্যে যে আপনার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আছে, হয়তো প্রকৃতই আপনি পাননি, তার জন্য হয়তো আপনি আমাকে কনসালটেশন দিচ্ছেন না, কিন্তু আমি দিয়েছি। এই ভুলটা যাতে না হয়, তারা সবসময় কিন্তু যখনই পাঠাবেন আমার নামটা চেক করে পাঠাবেন,
তাহলেই আপনাদের জীবনে ভুলটা হবে না। একদম ঠিকভাবে সেটাকে একেবারে বুঝে এবং সেটাকে দেখে সবকিছু আপনারা কাজটি করবেন। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার 9564893067। এটি হলো বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। আর কিলোকতন্ত্র বলে তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনারা দেখুন, জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে বিশদভাবে আলোচনা হয়। এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার। দেখুন, প্রোগ্রাম তো প্রায় শেষের দিকে এসে গেছে। তো যারা ধরুন মানে আমি কেন এই অর্থনৈতিক টোটকাটা দেওয়ার চেষ্টা করছি, এটা আমার গুরুমুখী টোটকা এবং তার সঙ্গে আমার কিছু রিসার্চ আছে। যেমন যাদের অর্থনৈতিক এতটা ডামাডোল চলছে, তাদের তো আমি বলতে পারি না যে আপনারা বিশাল কিছু প্রতিকার নিন বা পাথর বলুন বা তন্ত্রের কৃপা। তো আমি বলবো যে বাড়িতে বসে যদি আপনারা খুব ইজিলি এটা করতে পারেন এবং বিশ্বাসপূর্বক আমার বিশ্বাসের উপরে, আমার গুরুর বিশ্বাসের উপরে বা মা তারার উপরে বা শিব বাবার উপরে যদি বিশ্বাস করে যদি আপনারা করতে পারেন, আমার মনে হয় যে আপনি কিন্তু ফলপ্রদ হবেন। তারপরে যদি কিছুটা অর্থনৈতিক আপনার সাফল্য লাভ করেন বা অর্থনৈতিক মানে ডেভেলপমেন্ট হয়, তাহলে বলবো তারপরে আপনারা চেষ্টা করবেন দেখি মানে আপনার কোনো মানে স্ট্যান্ডলি কোনো প্রতিকার করেন, যাতে দেখবেন অর্থনৈতিক সমস্যা চলছে, কিছুতেই অর্থনৈতিক আসছে না। অনেক চেষ্টা করছি, বিভিন্নভাবে ব্যবসা করছি, ফেলিওর, কাজ করছি ফেলিওর, জিনিস রাখছি সেটাও ফেলিওর, কোনো কিছু হচ্ছে। তারা কি করতে পারেন না, তারা করতে পারেন কি 21 শুক্রবার 5টি ছোট মেয়েকে ক্ষীর বানিয়ে প্রসাদ রূপে খাওয়ান। 21 শুক্রবার 5টি করে ছোট মেয়েকে ক্ষীর রূপে মানে ক্ষীরকে তৈরি করে প্রসাদ রূপে আপনারা খাওয়ান, যাদের দেখবেন কঠিন অর্থনৈতিক সমস্যা চলছে বা কষ্ট চলছে, তাদের কিন্তু সেই কষ্ট থেকে দূরীভূত হতে পারেন। এবং হয়ে গেলে মা তারার নাম করে আপনারা চেষ্টা করুন অপরকে আরো দান করা বা আরো বেশি বেশি করে অপরের সাহায্য করা। এইটুকুই করতে পারলে আমি মনে করব আমার গুরুর আশীর্বাদ মায়ের কাছে অনেক কিছু পাওয়া হয়ে গেছে। আমাকে আপনাকে কিছু দিতে হবে না, আপনি এটা করতে থাকুন। দ্বিতীয় বলবো যে যদি দেখা যায় যে এই যে ধরুন অর্থনৈতিক ঋণের মধ্যে পড়ে গেছে, ভুল তো ভুলের তো দ্বিতীয় কিছু নেই। যদি কোনো কারণে দেখা যায় অর্থনৈতিক ঋণের মধ্যে পড়ে গেছেন, কোনোভাবে ঋণ থেকে আপনি বেরোতে পারছেন না, জর্জরিত অবস্থায় আছেন, সেখানে আপনি কি করতেন না, শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার আপনি করতে পারেন কি, কোনো বিবাহিত মহিলাকে বিয়ে সামগ্রী দান করুন। ধরুন কোনো বিবাহিত মহিলা, হ্যাঁ, তার হয়তো নতুন বিয়ে হবে, তাকে আপনি একটা সিঁদুর কৌটা, আলতা, সিঁদুর, ঠিক আছে, এইসব জিনিসগুলো বা কিছু কসমেটিক, সামান্য কিছু কসমেটিক, এইগুলো আপনি কিন্তু তাকে দান করুন। দেখবেন আপনার যে উপরে ঋণ যেটা চলছে, সেই ঋণটা কিন্তু আপনার দূরীভূত হতে পারে। আরেকটি জিনিস যেটা আপনি ব্রহ্মাস্ত্রর মতন কাজ করবে, আমি আমার প্রত্যেকটা জিনিসকে আমি মনে করি আমার ব্রহ্মাস্ত্র, এবং তার মধ্যে যে সেরা ব্রহ্মাস্ত্র যেটা আপনাদেরকে দিতে চলেছি, নিয়ম মতন করুন, সেটা কিন্তু খুব ভালো হবে। আপনারা মঙ্গলবার শিব মন্দিরে গিয়ে, আপনারা প্রত্যেকে আমরা জানি যে সোমবার দিয়ে যান, কিন্তু যেহেতু এটা স্পেশাল কাজের জন্য এটা মঙ্গলবার দিন অবশ্যই যাবেন। যে কোনো মঙ্গলবার দিন আপনারা শিব মন্দিরে যান এবং শিবলিঙ্গের উপরে গিয়ে ওং ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ, ওং ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ এই মন্ত্র বলে মুসুর ডাল অর্পণ করুন। ওং ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ এই বলে বাবার উপরে বা শিবলিঙ্গের উপরে মুসুর ডাল আপনারা কিন্তু অর্পণ করুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার ঈশ্বরের প্রতি বা আমার ভোলে বাবার উপরে এতটাই আমার বিশ্বাস আছে যে ওই ঋণ আপনার দ্রুত এবং আস্তে আস্তে বলতে পারেন, কারণ যদি খুব বেশি হয় তাহলে আস্তে আস্তে হবে, যদি খুব কম অ্যামাউন্ট হয় তাহলেও আপনারা করতে থাকবেন। খুব দ্রুত উপায় বাবার শক্তির মাধ্যমে আমি বলতে পারি আপনি কিন্তু ঋণ থেকে বেরিয়ে যাবেন, এবং তারপরেই কিন্তু বাবাকে ভালো করে পুজো দেবেন এবং চেষ্টা করবেন, যদি আপনার সামর্থ্য হয়, কোনো দুষ্ট যারা খুব দুস্থ লোক, যারা অনাথ লোক, এদেরকে আপনারা দান করবেন। করলেই আমি বলবো যে আপনার পক্ষ খুব ভালো হবে, এবং আপনার যদি ভালো হয় সেটাও কিন্তু আমার ক্ষেত্রে আশীর্বাদের কাজ করবে, এবং আমার ক্ষেত্রেও কিন্তু অনেক বড় পাওয়া হবে।
এই টোটকা বা টিপসগুলো আপনারা একটু পালন করুন বা মেনটেন করুন, তাহলে কিন্তু আপনারা 100 থেকে 100% কিন্তু রেজাল্টটা পাবেন। তার কারণ অনেক সময় আমরা জেমস বা এগুলো তো অনেকটাই তো অর্থের ব্যাপার থাকে, বা অনেক সময় দেখা যায় যে সেগুলো ধারণ করার সামর্থ্য আমাদের থাকে না, বা অনেক সময় কবজ এগুলোর ক্ষেত্রেও অনেকটা এক্সপেন্সিভ, অনেকটা মানে ধরুন যার ধরুন অর্থনৈতিক তার ডামাডোল নেই, সে ধরুন তার কাছে 1000 টাকা পাও, হাবুডুবু খাচ্ছেন অর্থের দিক থেকে, না ঋণে আপনি হাবুডুবু খাচ্ছেন, সেইখানে আপনি এই টোটকা বা টিপস গুলো ভীষণভাবে আপনার কিন্তু কাজ দেবে, হেল্প করবে, ভীষণভাবে সাহায্য করবে। তার কারণ আমরা অনেক সময় মানে মূল স্রোতে ফিরে আসা, হ্যাঁ আবার সেই আপনি ফিরে আসবেন, ফিরে এসে যখন নিজেকে আবার একটু গুছিয়ে নেবেন, তখন তো সেই শান্তমন চক্রবর্তী মহাশয় রয়েছেনই আপনাদের সঙ্গে যে কিভাবে আরো ডেভেলপ করা যায়, ডেভেলপমেন্টটা আসা উচিত। তারপর আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট মানে আপনি জীবনে অনেক কিছুকে জয় করতে পারবেন, কারণ অর্থ না থাকলে আমাদের জীবনে কিছুই হয় না। অর্থ মাধ্যমে অ্যাকচুয়ালি খুব অনেক কিছু জয় করা যায়। আমরা এটাকে কিভাবে স্ট্রং করব, কোন হাউস থেকে আমরা এটাকে বিচার করব? দেখুন, অর্থনৈতিক ক্ষেত্রে দর্শক বন্ধু কাদের অর্থনৈতিক খুব স্ট্রং থাকতে পারে, জন্মকুণ্ডলিতে আমি কি করে বুঝবো যে আমি প্রচুর অর্থের মালিক হব বা আমার জীবনে কোনোদিন দারিদ্রতা নেমে আসবে না? কতগুলি সূত্র আমি বলে দিচ্ছি, যে সূত্রগুলো আপনারা কিন্তু যদি দেখে নিতে পারে জন্মকুণ্ডলে, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন। যদি কারো দ্বিতীয় ভাব এবং 11th হাউস এই দুটো এবং তার সঙ্গে শুক্র, বুধ এবং বৃহস্পতি এই 3টি গ্রহ যদি পজিটিভ থাকে, তাদের জীবনে কিন্তু অর্থনৈতিক সচরাচর কষ্ট আসে না বা কোনো রকম ঋণের মধ্যে পড়তে হয় না। কারো যদি দেখা যায় যে 6th হাউস যদি খুব মানে স্ট্রং থাকে, কোনো কারণে 6th হাউস খুব ভালো জায়গায় পজিশনে আছে, তাদেরও কিন্তু খুব একটা ঋণের মধ্যে পড়তে হয় না। যদি দেখা যায় যে কারোর লগ্নপতি 6th হাউসে বসে আছে, সারা জীবনে তাকে ঋণ করে করে কাটাতে হয়, ঋণ করে করে তার জীবনটা চলে। এবং আরেক সময় দেখি কি দর্শক বন্ধু, অনেক সময় দেখা যায় কি যে যদি দেখা যায় যে কারো জীবনে প্রচুর অর্থের মালিক হওয়ার ব্যাপার আছে, তাহলে 11th হাউসের অধিপতি যদি দ্বিতীয়ের অধিপতি যদি 11th হাউসে বসে আছে, বা দ্বিতীয়তে 11th হাউস এবং দ্বিতীয় অধিপতি দুজনে যদি মার্চ করে বা দুজনে একসঙ্গে সংযম করে, এবং সেটা যদি নেগেটিভ না হয়, দেখা গেছে যে কোনো কারণে যে মঙ্গল শনি না হয়, বৃহস্পতি চন্দ্র হলো বা তার মিত্র গ্রহ হয়ে যদি দ্বিতীয় বা একাদশে বসে থাকে, প্রচুর অর্থের উন্নতি হয়, না চাইতেও কিন্তু তার কিন্তু অর্থ কিন্তু ইজিলি এসে যেতে পারে। এবং সেই যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জন্য কিন্তু ঈশ্বরের অনেকটা কিন্তু হাত আছে, তাই তো? স্যার আমরা একদম প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আরেকটা জিজ্ঞাসা আপনার কাছে আমার থাকবে, যেটা হলো অনেক সময় আমরা হঠাৎ লটারি পেয়ে যাই, ফাটকা মানে বলে না, হঠাৎ কিছু পেয়ে যাওয়া, সম্পত্তি বা জমি বা পৈতৃক সম্পত্তি হঠাৎ আমরা পেয়ে গেলাম, মানে আমি নিজেও জানি না, দু তিনটে জিনিস এটা হয়। কাদের জন্য হয়? দেখুন, লটারির একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে রাহু কেতু। 11th হাউসে যদি কারো রাহু কেতু ভালো থাকে এবং তার ট্রানজিট এবং গোচর যদি খুব ভালো থাকে, ম্যাচ করে যায়, তাহলে কিন্তু হঠাৎ করে সে কিন্তু লটারি পেতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে এই যে আপনি বলছেন যে ভূমি, অনেক সময় কিন্তু 8th হাউস যদি খুব ডেভেলপ হয়, 8th হাউস যদি খুব স্ট্রং হয়, তাহলেও কিন্তু অনেক সময় ভূনিম্নস্থ জিনিস বা কোনো কারণে কেউ হয়তো মানে দেবত্ব সম্পত্তি বলুন বা কোনো জায়গায় জমি হোক, তার নিজের নামে দান করে দেয়। পূর্বপুরুষেরা অনেক সময় দেখা যায় যে হঠাৎ পেয়ে যাওয়া, পেয়েও যায় বা হারিয়েও যায়। এগুলো অনেক সময় গ্রহই মনে হয় এগুলোকে একদম গ্রহ ছাড়া দ্বিতীয় কিছু ছাড়া। সত্যি তাই, খুব সুন্দরভাবে কিন্তু স্যার ব্যাখ্যা করলেন। তার জন্য কিন্তু অবশ্যই মানুষটির সান্নিধ্যে আসতে হবে। যদি আপনারা নিজেকে আরো ডেভেলপমেন্ট করতে চান, ভালো রাখতে চান, নিজেকে ভালো থাকতে চান, অবশ্যই একজন সঠিক পরামর্শটা নেওয়াটা ভীষণ, সঠিক জ্যোতিষের পরামর্শ নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সেই পথেই যদি চলেন, নিশ্চয়ই ভালো থাকবেন। কারণ শান্তির বার্তা মানে আপনাকে সেই সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। এই রকমই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। কারণ এই যে সকাল 10:55 যেমন বুধবার আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমনই কিন্তু শনিবার দিন সন্ধে বলবো না, বিকেল 5টার মধ্যে কিন্তু আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন। আমাদের লাইভ অনুষ্ঠান থাকে এবং আপনাদের অনেক কিছু আলোচনার মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আর কি বলবো স্যার, আপনার এই যে কিলকতন্ত্র, যেটা হলো আপনার নিজস্ব যে ইউটিউব চ্যানেলে, সেখানে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে তো ভীষণ আলোচনা। দেখুন, জ্যোতিষ তন্ত্রকে সব জিনিস তো মিডিয়ার মধ্যে বলা যায় না, খুব অল্প সময়ের মধ্যে বিস্তারিত বলা যায় না। এবং এই যে ধরুন অনেকে আমাদেরকে ফোন করে, সবাই তো বললে আবার অনেকে শুনছে, কোনো কারণে যদি কোনোদিন রিপিটেড টেলিকাস্ট হয়, তাহলে অনেকের কথা, কেউ স্বামীর জন্য জানতে যাচ্ছে, এখন যদি আমি তার সম্বন্ধে বলি,
হয়তো সঠিকই বলবো তিনিও জানেন, কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে সেটা নেক্সট ডে দেখা গেল কোনো কারণে রিপিটেড প্রোগ্রাম কোনো না কোনো চ্যানেলে চলে বা আমি চালাই, কোনো কারণে শুনতে পেলে সেটা কিন্তু সেগুলো একটা আমরা তার জীবনে ইউটিউবের অনেক- মাধ্যমে সেটা আমরা আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের অনুষ্ঠান দেখুন ভালোই লাগবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার।